দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে লো ব্যাক পেইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী 1971 সালে জানুয়ারিতে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শকদেরকে স্বাগত, আপনাকে স্বাগত অনুষ্ঠান। লো ব্যাক পেইন অত্যন্ত কমন একটি সমস্যা, কিন্তু খুবই গুরুতর। তো এই সমস্যাটি সম্পর্কে মূল আলোচনায় যাবার আগে আমি একটু জানতে চাচ্ছি যে এর কারণগুলো কি কি, প্রধান যে কারণগুলো। হ্যাঁ, লো ব্যাক পেইন তো একটা ইংলিশ টার্ম, এটা দর্শকদের সুবিধার্থে এটা সম্পর্কে একটু আগে আমি বলে নিই। কোমরের ব্যথা যেটাকে আমরা বলে থাকি, মানে ফিটের নিচের অংশে যে ব্যথাটা সেটাকে লো ব্যাক পেইন বলে থাকে। এটার অনেকগুলো কারণ আছে, এর ভিতরে আমাদের সবচেয়ে কমন যে কারণটা আমরা সেটা বলে থাকি মেকানিক্যাল পেইন, মানে ওয়ার্ক রিলেটেড বা হ্যাবিট রিলেটেড যেসব কারণে ব্যথাগুলো হয়, এর ভিতরে 80 to 90% দেখা যায় ওয়ার্ক রিলেটেড। যারা দীর্ঘক্ষণ বসে থাকে, বসার কাজ করে, বা দীর্ঘক্ষণ যারা দাঁড়িয়ে থাকে, একটা পজিশনে থাকে, একই পোস্টারে দীর্ঘক্ষণ থাকে, তাদের এই ব্যথাটা বেশি হয়। যেমন আজকের দিনে দেখা যায় যারা কম্পিউটারে কাজ করে, দীর্ঘক্ষণ বসে কাজ করতে থাকে, দেখা যায় তারপর তাদের এই ব্যথাগুলো। তো এগুলোই হ্যাবিট চেঞ্জ করলে সাধারণত এই ব্যথাগুলো কমে যায়। এছাড়া কিছু অ্যাকোয়ার্ড কজ আছে, কনজেনিটাল কিছু কজ আছে, জন্মগত কারণে কিছু হয়। যেমন জন্মগত কারণে কারো যদি মেরুদণ্ড বাঁকা হয়, যেটাকে আমরা স্কলিওসিস বলে থাকি, সেটা কারণে হতে পারে। তারপরে হলো কিছু অ্যাকোয়ার্ড কজের কিছু ডিজিজ রিলেটেড ব্যাপার আছে, যেমন আমরা যেটা মোস্ট কমন আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা হলো ডিস্ক প্রলাপস। আমার এখানে একটা মডেল আছে, মডেলটিতে দেখা যাচ্ছে এখানে এগুলো হলো মেরুদণ্ড। মেরুদণ্ডের কতগুলো অংশের সামনে থাকে হলো এই যে ভার্টিব্রা, বডি, পিছনে একটা ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে যেটা একটা দেখা যাচ্ছে এটা হলো নার্ভ যায়। এটা হলো শরীরের মূল চালিকা শক্তি, ব্রেইনের সাথে কানেকশন করে। এটা যদি কোথাও ডিসরাপ্ট হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায়, তার নিচে প্যারালাইসিস হয়ে যায়। আমরা প্যারালাইসিস বলতে বুঝি যে এই যে অঙ্গটা প্যারালাইসিস সেটা ব্রেইনের কন্ট্রোলের বাইরে চলে গেছে। আর এই কন্ট্রোলের বাইরে তখনই চলে যখন এই নার্ভের সাথে কমিউনিকেশনটা তার ভেঙে যায় বা ব্যাহত হয়। তো যখনই এরকম এই নার্ভটা কোথাও যদি ব্যাহত হয়, সেটা ব্যাহত হওয়ার কতগুলো কারণের ভিতরে একটা কারণ হলো আমাদের এই দুই হাড্ডির মাঝখানে নরম যে জিনিসটা দেখা যাচ্ছে সাদা, এটা হলো তরুণাস্থি। এই তরুণাস্থি যখন কাজের কারণে বা অভ্যাসের কারণে বা ওয়ার্কলোডের কারণে যখনই এটা বেশি প্রেসারে থাকে, তখন এটা পিছনে একটা পর্দা থাকে, সেটা পোস্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্ট বলি, ওটা ছিঁড়ে দেখা যায় বা ওটা বাল্জ হয়ে পিছনে যে নার্ভের উপরে চাপ দেয়, তখন দেখা যায় যে কোমরের ব্যথা। এবং দেখা যায় যে শুটিং পেইন বলে, পায়ের দিকে ব্যথা যায়, হাঁটতে পারি না, রোগীরা এসে কমপ্লেন করে স্যার একটু হাঁটার পরেই দেখা যায় ব্যথা শুরু হয়ে যায়, বসে পড়তে হয়, পায়ের দিকে ব্যথা যায়। তো এটা পায়ে ব্যথা, কিন্তু ব্যথার কারণটা হলো কোমরে। উৎসটা হচ্ছে কোমরে। হ্যাঁ, উৎসটা হলো কোমরে। তো এই পেশেন্টগুলো আমাদের দেশে খুব বেশি হয়ে থাকে। এছাড়া আরো কিছু কারণ আছে যেগুলো হলো ডিজিজ, যেমন আমরা যক্ষা বলতেই বুঝি যে মনে হয় ফুসফুসে থাকবে, কাশি হবে, জ্বর থাকবে, এরকম একটা ব্যাপার আমাদের সামনে। কিন্তু আসলে হাড্ডিতেও যক্ষা হয়, টিউবারকুলোসিস। তার ভিতরে মোস্ট কমনেস্ট সাইট মানে যেটা হয় সেটা হলো স্পাইনে হয়। এবং আমি স্পাইন সার্জন হিসেবে দেখা যায় যে আমরা এখানে প্রচুর পেশেন্ট পাই। তো টিবি একটা কারণ হতে পারে। এছাড়া এটা যেহেতু একটু আনইউজুয়াল বা একটু আনকমন রোগীদের জন্য, আপনাদের কাছে অবশ্যই কমন, কিন্তু রোগীদের ক্ষেত্রে তারা চিন্তা করবে যে স্পাইনে যক্ষা কিভাবে হয়। তো সেটার লক্ষণগুলো যদি একটু সাথে বলে দিতেন। স্পাইনে যে যক্ষাটা হয় সেটা নরমাল যক্ষাতে যেসব মানে ফুসফুসের যে যক্ষা হয় সেখানে কিছু সিমটম থাকে, যেমন জ্বর থাকে, ওজন কমে যায়, খাওয়া দাওয়া রুচি হয়, এই জিনিসগুলো এখানেও থাকবে। কমন ফিভার থাকবে। ফিভারটা ইউজুয়ালি লো গ্রেড ফিভার বলে থাকি আমরা, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার।
সন্ধ্যায় অথবা সন্ধ্যা রাত্রের দিকে এই জ্বরটা সাধারণত যক্ষার যে সাধারণ উপসর্গগুলো আছে এগুলো থাকবে। এর সাথে যেটা এডিশনাল যোগ হবে সেটা হলো কোমর ব্যথা। কোমরে যদি হয়, যদি এখানে মনে করেন যদি হয়, সেটা হলো এখানে লো ব্যাক অঞ্চল বলি আমরা যেটা, এই রিজিয়নে হলে এখানে হবে। যদি বুকে হয় সেখানে হতে পারে, ঘাড়ে হতে পারে। যেই রিজিয়ন এফেক্টেড হবে সেই রিজিয়নে ব্যথা হবে, এবং ওই এফেক্টেড সাইডে যে নার্ভগুলো আছে সেই নার্ভ যদি এফেক্টেড হয় সেই অনুযায়ী সিমটমটা প্রকাশ পাবে। যেমন ঘাড়ে যদি যক্ষা হয় তাহলে তার হাতের দিকে ব্যথা আসবে, নিচের অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে। ফিটে যদি যক্ষা হয় তাহলে পিঠে ব্যাক পেইন হবে এবং তার নিচের অংশ প্যারালাইসিসের মতো হয়ে যেতে পারে। প্যারালাইসিস এন্ড স্টেজ, তার আগে ব্যথা হবে, পায়ের দিকে ব্যথা যাবে। আর যদি লো ব্যাক রিজিয়নে যদি যক্ষা হয় সেই ক্ষেত্রে দেখা যায়, যক্ষা হলে কি হয়, যক্ষা হলে আমাদের এখানে দেখা যায় যক্ষা কমনেস্ট সাইট হলো যে আমি যেটা তরুণাস্থি বলেছি, তরুণাস্থির দুই পাশে হতে পারে তরুণাস্থি এফেক্ট, প্যারাডিসকাল লিশন বলি আমরা, উপরের ভার্টিব্রা এবং নিচের ভার্টিব্রা এখানে ডিস্কের এই জায়গাগুলোতে হয়। হলে এই তরুণাস্থিটা তখন আরো তরল হয়ে যায়, লিকুইফাইড হয়ে যায় এবং বোনসটাও সফটেন হয়ে যায়। দেখা যায় এই জিনিসগুলা পিছনে যায়। পিছনে গেলে আমাদের পিছনে যেটা আগেই বলেছিলাম যে নার্ভ, সে নার্ভের উপরে প্রেসার পড়ে। তখন আগে যে কথাটা বলেছিলাম যে নার্ভের উপরে চাপ পড়লে যেই সিমটম গুলো হওয়ার কথা, নার্ভগুলো যেখানে হ্যাঁ এফেক্টেড হলে তখন দেখা যাবে পায়ের দিকে ব্যথা যাবে, পা দুর্বল হয়ে যাবে, একটু নামনেস লাগবে, অবশ অবশ লাগবে, এরকম হবে। আর সাধারণ সিমটম গুলো এগুলো থাকে। তো এরকম যদি কারোর হয়, এবং অন্য যক্ষার চেয়ে মানে ফুসফুসের যক্ষার চেয়ে এই যক্ষাটা একটু ডেঞ্জারাস। আমরা এই জন্য বলি যে আপনি ফুসফুসের যক্ষার জন্য প্যারালাইসিস হবেন না, কিন্তু আপনি যদি এখানে কেয়ার না নেন, সঠিক সময় যদি চিকিৎসা না নেন, ডাক্তারের শরণাপন্ন না হন, আমরা অনেক রোগী পাই যারা দীর্ঘদিন কোমরের ব্যথায় ভোগে এবং শেষ পর্যন্ত তখনই ডাক্তারের কাছে আছে যখন প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস হওয়ার পর আমাদের কাছে আসার পর আমরা এমআরআই করি, এক্সরে করি, দেখি যে তার আসলে স্পাইনে যক্ষা হয়েছে। এটা একটা কারণ, একটা যক্ষার ভিতরে। আরেকটা হলো কতগুলো কমন আরো কিছু কারণ আছে, সেটা হলো যদি টিউমার হয়। এই টিউমারটা আবার দুই জায়গায় হতে পারে, সফট টিস্যুর জন্য হতে পারে, বনি টিউমার হতে। এখানে যেহেতু দুই ধরনের স্ট্রাকচার আছে, আমরা যে নার্ভের কথা বলছি সেই নার্ভে যদি টিউমার হয় সেটার জন্য হতে পারে। সরাসরি নার্ভে টিউমার হলে তো মানে একদম সরাসরি নার্ভ এফেক্টেড হয়ে যাবে এবং সেক্ষেত্রে কমপ্লিট প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। তারপরে ট্রমা, আঘাত, অ্যাক্সিডেন্টাল ট্রমা হতে পারে। আমরা যেমন বিশেষ করে যখন আমরা যেসব কাজগুলোতে অভ্যস্ত না, যেমন বাসা শিফটিং এর সময় দেখা যায় যে লেবারদেরকে নিয়েছে আলমারি টালমারি বা খাটার জন্য নিজে একটু হেল্প করতে গেছে, দেখা গেল যে সেই কাজে অভ্যস্ত না, টান দিল নিচু হয়, হঠাৎ তার ব্যথা শুরু হয়ে গেল কোমরে। এবং এটা দেখা যায় যে এই আনইউজুয়াল ওয়ার্ক হ্যাবিটের জন্য সে যেহেতু এই কাজে অভ্যস্ত না, যখনই টান দেয় তখন তার ইন্টারডিসকাল প্রেসার বেড়ে যায় এবং লিগামেন্টটা, পিছনে যে লিগামেন্ট থাকে ওটা ছেড়ে ডিস্কটা বের হয়ে যায়, নার্ভে চাপ দেয়, এই জন্য একটা ব্যথা হতো। আরেকটা হলো আমাদের পিছনে যে ব্যাক মাসেল গুলো আছে, এই ব্যাক মাসেল গুলো অনেক সময় আনইউজুয়াল পোস্টারের জন্য ইনজুরি হয়। এটা বিশেষ করে যারা দেখবেন আপনার কন্টিনিউয়াস হুন্ডা চালায়, যারা ঠিক মতো মানে কন্টিনিউয়াস বসে থাকে, এদের এই এখন যেমন কম্পিউটার বা এই জাতীয় নেট এরকম বিষয়গুলো অনেকটা আসছে, তো যে দীর্ঘক্ষণ বসে থাকার টেন্ডেন্সিটাও তখন বেড়ে যায়। এতে করে কিন্তু অনেক সমস্যা হতে পারে। ইভেন আমরা যে সার্জন, আমরা যখন খুব লম্বা অপারেশন করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখা যায় যে আমাদের উপরে দেখা যায় ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা হতে পারে। আচ্ছা, তো এই বিষয়গুলোকে একটু ম্যানেজ করার জন্য কি করণীয়? দীর্ঘক্ষণ একই পোস্টারে না থেকে কি দীর্ঘক্ষণ একই পোস্টারে না থেকে যে কাজই করি না, যেমন আমি যদি ডেস্কে কোনো কাজ করে থাকি, সেখানে কাজ করার ফাঁকে ফাঁকে নিয়ম হলো আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে একটু 5 মিনিট পায়চারি করে আবার তার অবস্থানটা চেঞ্জ করে নেওয়া। কম্পিউটারে কাজ করতে থাকলে কিছুক্ষণ পরে উঠে একটু পায়চারি করে এসে আবার সে কাজটা শুরু করা। আর আরেকটা হলো যে আমাদের মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ব্যাক মাসল স্ট্রেংথেনিং কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলা করলে অনেকটাই সুস্থ থাকা যায়। যদি মাসলের কারণে প্লাস আমাদের এই মাসলগুলো যদি স্ট্রেংথ থাকে, ভালো যদি শক্তিশালী হয়, মজবুত থাকে, তাহলে আমাদের দেখা যেটা বললাম যে আনইউজুয়াল কিছু কাজ, আনহ্যাবিচুয়াল কিছু কাজ করতে গেলে যে প্রবলেমগুলো হয় এগুলো সেটা হবে না। মানে প্রিভেনশনের জন্য বেস্ট ওয়ে হলো এক্সারসাইজ। আচ্ছা, আর আপনি যেটি বলছিলেন আরেকটি প্রধান কারণ যে ভার্টিব্রাল ডিস্ক প্রলাপস, এটি সম্পর্কে আমাদের কিছু বলুন। এটি যখন হয় তখন কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে? একটি হচ্ছে কোমর ব্যথা তো বলেছেন, সাথে করে আর কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে? কোমর ব্যথা, আরেকটা হলো ডিস্ক প্রলাপস হয় যে নার্ভের উপরে যখন চাপ দিবে, নার্ভটা তখন ইরিটেশন হয়। প্রাইমারিলি যখন ইরিটেশন হয় তখন নার্ভটা যতটুকু গেছে, যে মাসেলকে সাপ্লাই দেয়, নার্ভটা কিন্তু কন্টিনিউয়াস ব্রেন থেকে আসে এবং মাসেল যেখানে যায় সেখানে। আমরা এই যে হাত নাড়তেছি, এটা কিন্তু কন্ট্রোল বাই ব্রেন।
এবং এই কাজটা করতেছে কিছু মাসেল, গ্রুপ অফ মাসেল। এই মাসেলটাকে শক্তি যোগাচ্ছে হলো নার্ভ। যখনই আমার ওই স্পেসিফিক নার্ভটা ইরিটেশন হবে, ওই নার্ভটা যে মাসেলে সাপ্লাই দিবে সেই মাসেলটাতে পেইন হবে ইনিশিয়াল। তারপরে নার্ভটা যখন আরেকটু ড্যামেজ হতে থাকবে, বেশিক্ষণ চাপে থাকবে, তখন দেখা যাবে পেইনটা আস্তে আস্তে কমতে থাকবে, মনে হবে যেন একটু অবশ নামনেস চলে আসতেছে। আরো যখন ড্যামেজ হবে তখন প্যারালাইসিসের দিকে যাবে, এটা এন্ড স্টেজের দিকে। এই প্রবলেমগুলো থাকবে এবং এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা সাধারণত আসে। তো এই যে ভার্টিব্রাল ডিস্ক প্রলাপসের ম্যানেজমেন্ট আপনারা কিভাবে দেন যখন আপনাদের কাছে আসছে রোগী, হয় পেইন নিয়ে আসছে অথবা আসছে অবশ লাগছে, যেসব জায়গাগুলোতে এই সাপ্লাইটা দিচ্ছে? এই পেশেন্টগুলোর আমাদের মেজরিটি পেশেন্টকে আমরা বলে থাকি যে কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। অ্যাবাউট 70 to 80% পেশেন্ট আমরা আসলে সাধারণত ওষুধ দেই, বিশ্রাম দেই, তারপরে রেস্টে চলে যেতে বলি। ওষুধ এবং বিশ্রামে ভালো হয়ে যায় মেজরিটি। তারপরেও যাদের ভালো না হয় 3 সপ্তাহ পর্যন্ত আমরা সর্বোচ্চ দেখি, তাদের জন্য কিছু আমরা ট্রিটমেন্ট অফার করে থাকি। অপারেটিভ ট্রিটমেন্ট আছে। এই অপারেশনগুলো আধুনিক যুগে এখন আমাদের অনেক চেঞ্জ হয়েছে, বহির্বিশ্বেও শুরু হয়েছে, আমাদের দেশে আমরা করতেছি। আমরা আগে যেমন অনেক লম্বা করে কেটে অপারেশন করতাম, যে ডিস্কটুকু অপেন্ডিং যে ডিস্কটুকু আছে যেটা আপনার নার্ভের উপর চাপ দেয় সেটা আমরা বের করে নিয়ে আসি। এখন আমরা এটা না কেটেও এন্ডোস্কোপের সাহায্যে আনতে পারি, এবং সেগুলো সফলভাবে হচ্ছে বাংলাদেশে। সেগুলো হচ্ছে। এবং আরেকটা হলো কিছু মানে বুঝতে হবে কোনটাতে কি দিতে হবে, কোন ট্রিটমেন্ট দিতে হবে, সেটা অবশ্যই চিকিৎসকদের উপর ডিপেন্ড করে। কিছু ডিস্ক আছে যেগুলো কেটে অপারেশন করে, আবার কিছু ডিস্ক প্রলাপস আছে যেটা না কেটেও আমরা করে থাকি, যেটা নিউক্লিওপ্লাস্টি বলে একটা আধুনিক চিকিৎসা এসেছে। সেটা হলো একটা হিট প্রডিউস করা হয় একটা ডিভাইসের মাধ্যমে, ওখানে এটা অজ্ঞান করা লাগে না, জাস্ট লোকাল দিয়ে আমরা করতে পারি। এই চিকিৎসাগুলো করার পরে কি পুরোপুরি সুস্থতা পায়? হ্যাঁ, এই চিকিৎসাগুলো পুরোপুরি সুস্থ, কিন্তু সবার আগে যেটা হলো আপনাকে বুঝতে হবে যে আমি এই পেশেন্টের জন্য কোন চিকিৎসাটা অফার করব, সেটা আগে আপনাকে জানতে হবে। যেটা কি অপারেশন করলে হবে, না নিউক্লিওপ্লাস্টি করলে হবে, না লেজার করলে হবে, এই জিনিসগুলো আপনাকে, না কনজারভেটিভ হবে, এটা অ্যাসেসমেন্ট করতে হবে। চিকিৎসা দেওয়ার পরবর্তীতে রোগীদের প্রতি আপনাদের পরামর্শ কি একই থাকে যে রেগুলার এক্সারসাইজ করতে হবে? হ্যাঁ, আমরা পেশেন্টদের রিহ্যাবিলিটেশন যেটা আমরা বলে থাকি, যে অপারেশনের পরেও যে আপনাকে কিছু রেগুলার নিয়ম কানুন মেনে চলতে হবে। যেসব রোগীদেরকে আমরা অপারেশন করে থাকি, আমরা এখন কেটে অপারেশন করলেও খুব ছোট 2টা স্টিচ লাগে, খুব ছোট করে কাটি, আর তার এন্ডোস্কোপি করলে তো সেটা রেগুলার অপশন আছে। এই রোগীদেরকেও আমরা বলে থাকি যে আমরা অপারেশনের পরের দিন থেকে হাঁটা এলাও করে দিই, কিছু এক্সারসাইজ দিই, আর কিছু নিয়ম কানুন বলে যে আপনি নিচু হয়ে কাজ করবেন না, ভারী জিনিস তুলবেন না, যেসব কারণে আপনার এই সমস্যাগুলো আছে সেই কাজগুলো অ্যাভয়েড করা, আর এক্সারসাইজ সারা জীবনের জন্য করে যাওয়া। আসলে এই এক্সারসাইজটা প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি জরুরি, এবং এটাই আসলে পরামর্শ করা উচিত সবার, কোমর ব্যথা প্রতিরোধের কারণে। অনেক অনেক ধন্যবাদ, চমৎকারভাবে বুঝিয়ে দিলেন। আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোমর ব্যথা বা লো ব্যাক পেইন, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথির কাছ থেকে আমরা পেলাম, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে যে পেটের ব্যায়ামটা করব সেখানে আমরা কিছু প্রপস ইউজ করব এবং পাশাপাশি সেটা ফ্রি হ্যান্ডে কিভাবে করবেন সেটাও দেখব। আমাদেরকে প্রথমে দেখাবে লিও উইথ দ্য অ্যাব রোলার। ওকে লিও, ইয়েস, অ্যান্ড স্টার্ট, ইয়েস, স্টে অ্যান্ড ব্যাক, অ্যান্ড 2 and back and 3. একটু ধরে রাখো, দিস ইজ প্রিটি টাফ, হাত কাঁপছে, হ্যাঁ, প্রিটি টাফ, অ্যান্ড দেন ব্যাক। যেটা হলো যে দেখে, ওকে ডান, যেটা হয় যে দেখে আমরা মনে করি যে আচ্ছা একটা রোলার দিয়ে সামনে যাচ্ছি, কিন্তু আসলে হলো যে এটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, রোলারটা রোল করতে থাকে এবং ইউ হ্যাভ টু স্টে দেয়ার। তখন প্ল্যাঙ্কে যে মুভটা থাকতে হচ্ছে আপনার টোটাল কোর স্ট্রং রেখে, ব্যালেন্সে রেখে, হাতেরও ব্যালেন্সটা থাকছে, হাতে একটু পিছলে গেলে কিন্তু আপনি পড়ে যাবেন। সো ইটস আ বিট অ্যাডভান্স লেভেল এক্সারসাইজ। তো এখান থেকে যদি আপনি মনে করেন না এটা আমার জন্য বাবা খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন আমি কিভাবে করব, তাহলে আমাকে হেল্প করবে এবার তাসরিন উইথ দ্য স্ট্যাবিলিটি বল, কিভাবে তখন করবেন। ওকে, and Tasreen, okay, and go. Hold the ball and stay for a while and then curl back
এখানটাও আমরা একই দেখছি যে কোরটা স্ট্রং রাখতে হচ্ছে এবং আমরা মনে করছি যে অনেক বড় তো একটা বল পেয়ে গেছে, তাহলে আর এবার আর ব্যাপারটা কি, এবার তো আর তার ব্যালেন্সের ব্যাপার নেই, কিন্তু অ্যাকচুয়ালি বল রোলস। হ্যাঁ, তো কি হচ্ছে এখানেও কিন্তু সেই ব্যালেন্সের ব্যাপারটা থাকছে, ওকে কিন্তু অনেক স্ট্রংলি এখানে পুশ করে এটা ধরে রাখতে হচ্ছে, পুরো হাতে কাজ হচ্ছে এবং কোর পাওয়ারে থাকতে হচ্ছে। দেন যখন কার্ল করে আনছে তখনও প্রেশার দিয়ে আনতে হচ্ছে, যদি প্রেশারটা না দেয় তাহলে বল তখনও রোল করে এদিক ওদিক চলে যাবে। সো দেখতে খুব সুন্দর কিন্তু করতে কিন্তু তেমনই ইফেক্টিভ এবং টাফ। ওকে, আরেকবার দেখি তাসরিন, গো, প্রেস, yes, inhale and exhale, curl up, নাইস, পারফেক্ট পারফেক্ট, সুন্দর। তো যখন আমরা ভাবছি যে আচ্ছা আমার তো বলও নাই, আমার রোলারও নাই, সেজন্য কি আমি ব্যায়ামটা করবো না, হ্যাঁ এই ব্যায়ামটা আপনি তখন করতে পারবেন, অবশ্যই পারবেন। সেটার ফ্রি হ্যান্ড ভার্সানটা কি হবে সেটা আমাদেরকে দেখাবে নুশা। ওকে নুশা, and arms up and down and with the count 1 2 3 4, this is plank itself। এটা কোর এক্সারসাইজ, এটা আপনারা 10 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ধরে রাখা পর্যন্ত প্র্যাকটিস করতে পারেন, যেটা কিনা অ্যাবস, লোয়ার ব্যাক, সাইড অবলিক সব কিছু সহ, হাত পা সব কিছু সহ কাজ করে। এখন আমরা ওই ব্যায়ামের সাথে করতে গেলে তখন কি হবে, উইথ দ্য কাউন্ট আর একটু এক্সটেনশন যাব, 1 2 and stay, আরও ডিফিকাল্ট, and back 1 2 and stay 1 2 3 4, and with the count 1 2 3 4 and curl all the way up, fine and relax। তাহলে আমরা যেটা দেখছি যে যখন করলো প্ল্যাঙ্কে যাওয়ার পরে যখন আপনি আরও এক্সটেনশনে যাবেন এখানে তখন একই ব্যাপার হয়, বরং আরেকটু কঠিন হয়। বল বা রোলারের সাপোর্ট বা ডিসঅ্যাডভান্টেজ সে পাচ্ছে না, কিন্তু হাতটা যখন আরও বেশি সামনে যাচ্ছে তখন শরীর আরও বেশি নিচে নামছে এবং তখন ব্যালেন্স রাখাটা আরও বেশি ডিফিকাল্ট। আরেকবার আমরা দেখি নিই, ওকে, অ্যান্ড ডাউন and with the count 1 2 3 4 and stay 1 2 3 4 and go front 1 2 3, yes, this is the difficult part. Okay, and come back, yes, and with the count 1 2 3 4 and curl up all the way, fine, nice nice, perfect। সো আমরা মনে হয় যে আরেকবার খুব দ্রুত দেখে ফেলি যে প্রপস দিয়ে লিও যাও, প্রপস দিয়ে কিভাবে, ফ্রি হ্যান্ডে কিভাবে, বল দিয়ে কিভাবে, রোলার দিয়ে কিভাবে। হ্যাঁ, একবার সবাই একবার, ওকে, অ্যান্ড গো, ইয়েস, অ্যান্ড স্টে ফর এ বিট অ্যান্ড দেন কার্ল ব্যাক, ইয়েস, ডাউন ডাউন অ্যান্ড আপ, ফাইন ফাইন, সুন্দর। তো এটার ভাবার কিছু নাই যে আমার এই নাই এই জন্য এটা করতে পারবো না, ওই নেই এই জন্য আমি জিমে যেতে পারছি না বলে আজকে আমি এই ব্যায়ামটা করতে পারছি না, বা আমার কাছে এই মেশিনটা নাই জন্য বা ওটার জন্য। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়, আপনি যে কোনো সময় যে কোনোভাবেই কিন্তু আপনি ব্যায়ামটা করতে পারেন, শুধু একটু গাইডেন্স, শুধু একটু আইডিয়ার ব্যাপার। দর্শক, কমলা আমাদের সবার খুব প্রিয় একটি ফল। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এই কমলায় তার পুরোটাই কি আমরা জানি? চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, পুষ্টিকর ও জনপ্রিয় একটি ফল। আমাদের প্রতিদিনের শরীরে যে পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন হয় তা আমরা সহজেই একটি কমলা থেকে পূরণ করতে পারি। 100 গ্রাম ওজনের একটি কমলাতে রয়েছে ক্যালোরির পরিমাণ 43, কার্বোহাইড্রেট 9.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 900 মিলিগ্রাম, ভিটামিন সি 49 মিলিগ্রাম, ভিটামিন বি 0.8 মিলিগ্রাম এবং ভিটামিন বি ফসফরাস রয়েছে 23 মিলিগ্রাম। কমলাতে বিদ্যমান ভিটামিন সি আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন সিজনাল রোগগুলোকে প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের সূর্যের ক্ষতিকারক ভিটামিন থেকে রক্ষা করে আমাদের শরীরে আল্ট্রাভায়োলেটের প্রতিরোধ করে ত্বককে সুস্থ, সতেজ ও সবল রাখে। এর বিটা ক্যারোটিনও আমাদের সেল ড্যামেজের প্রতিরোধের হাত থেকে রক্ষা করে।
কমলাতে বিদ্যমান ভিটামিন বি ফোলেট হিসেবে দেহের জন্মগত ত্রুটিগুলোকে সারাতে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কমলাতে রয়েছে চর্বিমুক্ত 80 ক্যালোরি, যা ধাপে ধাপে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে জ্বালানি হিসেবে কাজ করে থাকে। এছাড়া কমলাতে রয়েছে ইলেকট্রনিক সমতা রক্ষার জন্য শতকরা 7% পটাশিয়াম, যা আমাদের শরীরে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য ইলেকট্রনিক সমতা রক্ষা করে আমাদের শরীরকে রাখে সুস্থ ও সবল। কমলাতে বিদ্যমান ক্যালসিয়াম আমাদের শরীরের হাত ও দাঁতকে মজবুত করে থাকে। ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রকে ভালো করে রাখতে সাহায্য করে। কমলা আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এটা আয়রন শোষণে, ভিটামিন সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কনস্টিপেশন প্রতিরোধে, যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কমলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান লিমিনয়েড আমাদের মুখের ত্বক, পাকস্থলী, ফুসফুসের ভিতরের কোষগুলোকে সুস্থ, সবল ও কোমল রাখতে সাহায্য করে। কমলা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল, কারণ এর টক আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া যারা ওজন কমাতে চান, উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন এবং যাদের রক্তে ব্লাড কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, তারা অনায়াসই সারাদিনে একটি কমলা গ্রহণ করতে পারেন। কিন্তু পটাশিয়াম যাদের বেশি এবং ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকে, এ ধরনের রেনাল ফাংশনের রোগীরা সহজে টক জাতীয় কমলা নেবেন না। তার কারণ এটা নেফ্রাইটিসের উপর চাপ ফেলে তাদের কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার সমস্যা থাকে। যারা নিয়মিত কমলা খান তাদের দাঁতের ডেন্টাল ক্যারিজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়া পায়ের গোড়ালি ফাটা ত্বক পরিষ্কার করতে ও অপারেশনের পরে ক্ষত দ্রুত সারাতেও কমলার জুড়ি নেই। তাই প্রিয় দর্শক, যেহেতু ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান এবং ভিটামিন সি আমাদের শরীরে সঞ্চিত থাকে না, প্রতিদিনের ভিটামিন সি প্রতিদিনই নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের শরীরের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে এই ভিটামিন সি সমৃদ্ধ কমলা অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। লেবু খেলে দ্রুত ঘা সারে, তাই অপারেশনের পর রোগীকে অবশ্যই লেবু খেতে দেবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, কিছু কিছু ঘা, যেমন এই অ্যাপথাস আলসারটা হয়তো হওয়ার পর 7 দিন 8 দিন মানে থাকে, আবার এমনিতেই ভালো হয়ে যায়। আবার কিছু ঘা যেমন শার্পটিথ বা এরকম যদি কোনো তীক্ষ্ণ দাঁত থাকে বা কোনো ডেঞ্চার থাকে, সেগুলো যদি কারণটা যদি রিমুভ করা হয়, ঘাটা এমনিতেই মানে ঠিক হয়ে যায়। আবার কিছু কিছু ঘা যেমন অনেক দিন ধরে থাকে, যেমন কারো যদি ডায়াবেটিস মেলাইটিস থাকে বা অনেক ফিমেলদের, মহিলাদের যেটা পোস্ট মেনোপজাল, যেটা আফটার 45 বা 50, কিছু কিছু ঘা আমাদের হসপিটালে বা আমাদের চেম্বারে আসে, যেমন ওগুলা মানে তাদের হরমোনের সাথে একটু রিলেটেড থাকে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।